দেখো আমরা প্রথম কোশ্চেনটা যদি লিখি, প্রথম কোশ্চেনটা লেখো, সবাই লেখো, আমি বলে দিচ্ছি। সরল দোলক গতি একটি সরল স্ফলিত স্পন্দন গতি। সরল স্ফন্দিত স্পন্দন গতি ব্যাখ্যা করো। এইটা হচ্ছে আমার কোশ্চেন। আমি আবার বলি, দেখো সরল দোলক গতি, দোলকের গতি আমরা একটু লিখি। সরল দোলকের গতি একটি সরল স্পন্দিত স্পন্দন গতি, এটা ব্যাখ্যা করব। আমরা খুব সুন্দর করে জিনিসটাকে খেয়াল করবো যে স্যার এটা কিভাবে আমরা এইটা প্রুভ করতে পারি, কিভাবে আমরা এটা প্রমাণ করতে পারি। প্রথমে আমাকে জানতে হবে যে সরল স্পন্দিত স্পন্দন গতি কাকে বলে। জাস্ট আমি জানি তোমরা পারো, তোমাদের অনেকবার করা হয়েছে, তারপরে আমি জাস্ট একটু বিষয় দিচ্ছি যে সরল স্পন্দিত স্পন্দনটা হচ্ছে যে গতিগুলো, যে ধরনের যে গতিগুলো যে তার ত্বরণ এবং সরণ একটা আরেকটার সমানুপাতিক বা বিপরীতমুখী। প্লিজ একটু খেয়াল, জাস্ট আমি একটা সেন্টেন্স বলবো, এই সেন্টেন্সটা শুধু একটু কনসেপ্টটা রাখবা যে কি করতে হবে, একটি বল অথবা একটা ত্বরণ সরণের কি বলতে হবে, সমানুপাতিক এবং বিপরীতমুখী। সবাইকে মনে আছে এই কন্ডিশনটা কিভাবে হয়েছিল? নরিপুর আমি ব্যাখ্যা বাবার, এটা কি বুঝতে পেরেছো যে একটা সরল দোলক যে কোনো, দেখো মনে করো যে আমরা এটা একটা ঝুলন বিন্দু, একটা ঝুলন বিন্দু, এই ঝুলন বিন্দু থেকে আমি একটা সুতো দিয়ে একটা ববকে ঝুলাই দিলাম। প্লিজ খেয়াল করো, ঝুলাই দেওয়ার পরে এই থেকে বলা হবে সাম্য অবস্থা। আমি এটাকে বলবো হলো সাম্য অবস্থা, যে এখনো তাকে কোনো দুলতে দেওয়া হয়নি, যা সুতো দিয়ে একটা ববকে বেঁধে আমি সুন্দর করে ঝুলে রাখলাম। ওকে, গেল এটা। যখন এই বস্তুটাকে আমি এখান থেকে এই বি বিন্দুতে নিয়ে আসবো, সাপোজ আমি বি বিন্দুতে নিয়ে আসলাম, তখন এইটা হচ্ছে বি বিন্দু। দেখো এই বস্তুটাকে ম্যাক্সিমাম তুমি নিয়ে আসলাম, নিয়ে আসার পর যখন ছেড়ে দিবা, যে বি বিন্দু থেকে যখন বস্তুটাকে আমরা ছেড়ে দেবো বা কোনো কণাটাকে ছেড়ে দেবো, তখন সেটা এদিকে যাবে। একটু খেয়াল করো, তখন বি বিন্দু থেকে বস্তুটা ছেড়ে দিলে এ বিন্দু দিকে যাবে। যখন বি থেকে এ বিন্দু দিকে যাবে, তার মানে এখন এইখানে বি বিন্দুতে বস্তুটা স্থির অবস্থায় ছিল, যখন তুমি ছেড়ে দিচ্ছ তখন আস্তে আস্তে তার গতিটা বাড়ছে। এখান থেকে যখন এখানে যাবে গতিটা বাড়বে, এরপর আরো নিচে যাবে আরো গতি বাড়বে। যখন এ বিন্দুতে যাবে তখন তার ম্যাক্সিমাম গতিটা হবে। এ বিন্দু যখন ক্রস করে চলে যাবে, তখন এই বস্তুটা বা কণাটা এইখান থেকে এই ধরো সি বিন্দুতে চলে আসবে, ধরো সি বিন্দুতে চলে গেল। তার মানে ওর গতি যখন বাড়বে, এ বিন্দু পর্যন্তই গতি বাড়বে, এ বিন্দু ক্রস করে যাওয়ার পরে কিন্তু তার গতি বাড়বে না, গতি আবার কমতে থাকবে, কমতে 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 সি বিন্দুতে গিয়ে আবার গতিটা জিরো হয়ে যাবে। খুব সিম্পল ভাবে চিন্তা করো, তোমরা যেটা করো আর কি সবসময়, বা আমরা ওই যে দোল আবার ইয়া করে বিভিন্ন স্কুলে কিন্ডারগার্টেনে ওই যে দোলনাগুলো আছে না, ঠিক এই দোলনার সঙ্গে কম্পেয়ার করে দেখো। এখন মজার ব্যাপারটা হলো এই যে এইখান থেকে যখন ত্বরণটা মানে বেগটা বৃদ্ধি পাচ্ছে, বেগ বৃদ্ধির হারকে তো আমরা ত্বরণ বলি। তাহলে বি থেকে এ পর্যন্ত তার ত্বরণটা বাড়বে, এ বিন্দু ক্রস করলে ত্বরণ বাড়বে না, ত্বরণ কমবে, অথবা মন্দন হবে, কমতে কমতে সি বিন্দু থেকে পুরো সব বস্তু থেমে যাবে। ওকে, এখন আমার কথা হলো এই যে ত্বরণের মানটা, এটা কিসের উপর ডিপেন্ড করছে, তার উপর নির্ভর করবে। এই বস্তুটা তুমি খেয়াল করো যে এই বস্তুটা যদি আমি এখান থেকে অল্প একটু নিয়ে আসি, নিয়ে এসে ছেড়ে দিই, তাহলে এইটুকুর মধ্যে যখন দুলবে তখন তার ত্বরণটা খুব ছোট হবে, কম হবে। আবার যখন এই বস্তুটা এখান থেকে না হয়, আমি আরো এদিকে নিয়ে আসবো, আগের চেয়ে ত্বরণটা একটু বাড়বে। এরপর আমি এ থেকে বি বিন্দুতে নিয়ে আসবো, ত্বরণটা আরো বাড়বে। তার মানে কি ত্বরণটা বাড়ছে কিসের উপরে, এই সাম্য অবস্থা থেকে বস্তুটা তুমি কোন বিন্দুতে নিচ্ছ, এই যে এটিকে বলা হয় দূরত্ব। এই দূরত্বের সাথে ত্বরণের সবচেয়ে সমানুপাতিক। যে দূরত্ব যদি বাড়াও ত্বরণ তোমার বাড়বে, দূরত্ব যদি কমে দাও তাহলে ত্বরণটা আমার এখানে কমে যাবে। ব্যাপারটা ক্লিয়ার? আমি আরেকটা বলি, দেখো তোমরা যখন এই যে বিভিন্ন দোলনায় দোল খাও, এই দোলনায় বসে অল্প একটু দোল দেওয়ার পরে যদি ছেড়ে দাও, মানে দূরত্ব যদি অল্প একটু নাও, খুব বেশি কি দোলে যায় না।
তার মানে কি দূরত্ব যখন কম দিচ্ছ তখন তোমার ত্বরণটা কম হচ্ছে, যখন এই দোলনাটা একটু বেশি উপরে নিয়ে যাচ্ছ, নিজেকে ছেড়ে দিচ্ছ, তখন কিন্তু ত্বরণটা বেশি হচ্ছে। এবং যখন এই বস্তুটাকে দোলনাটাকে আরো অনেক উপরে নিয়ে গেলা, নিয়ে গিয়ে বসে তুমি ছেড়ে দিলা, তখন দেখো সাই সাই করে খুব স্পিডে ত্বরণটা বাড়ছে। তার মানে কি কোন সরল দোলকের ত্বরণটা কিসের উপর নির্ভর করে? দূরত্বের উপর নির্ভর করে। তার মানে কি ত্বরণ এবং দূরত্ব সমানুপাতিক, বাট বাট একটা বিপরীতমুখী। কিভাবে বিপরীতমুখী হবে? দেখো বি বিন্দু থেকে ত্বরণটা বাড়ছে, বি বিন্দু ত্বরণটা বাড়ছে, তার মানে কি ত্বরণ যখন বাড়বে ওদের মাঝখানে দূরত্ব কমে যাচ্ছে। এই বি বিন্দু থেকে যখন আস্তে আস্তে এদিকে আসবে ত্বরণটা বাড়বে, এবং ত্বরণটা বাড়াবার এ আর বি বিন্দুর ভিতরে যে দূরত্বটা হচ্ছে দূরত্বটা আস্তে আস্তে কমে যাচ্ছে। তার মানে কি তার বিপরীতমুখী। বাট ত্বরণটা নির্ভর করে কিন্তু একমাত্র কার উপরে? দূরত্বের উপরে। এখন যে সকল গতি, প্লিজ এবার আমরা সামারিতে চলে আসবো, যে সকল গতি এই যে ত্বরণ এবং বল বা ত্বরণ এবং দূরত্ব সমানুপাতিক এবং বিপরীতমুখী, এই শর্তটা মেনে চলে, এই শর্তটা মেনে চলে, সেই গতিগুলোকে বলা হয় সরল সন্দিত স্পন্দন গতি। আমি ক্লিয়ার কনসেপ্টটা দিতে পেরেছি? স্যার তাহলে একটা ইলাস্টিক টান দিয়ে ছেড়ে দিলে সেটাও কি সরল সন্দিত স্পন্দন গতি হবে? অবশ্যই, রাইট। এবং এখন সরল সন্দিত স্পন্দন গতি, আর আমরা কিন্তু আরেকটা লিঙ্ক তৈরি করব এখন, একটু খেয়াল করি। তাহলে আমরা একটা লিঙ্ক তৈরি করবো, কোশ্চেনটা আমি লিখে দিয়েছি দেখো, যে সরল দোলকের গতি একটি সরল সন্দিত স্পন্দন গতি। এখন তার আগে দুইটা ওয়ার্ড, তাহলে সরল সন্দিত স্পন্দন গতি কিন্তু আমরা মোটামুটি ক্লিয়ার, যে স্যার সরল সন্দিত স্পন্দন গতি কাকে বলে সেটা আমরা ক্লিয়ার করলাম। এখন সরল দোলকের গতি, এখন যদি বলি যে সরল দোলক গতি কাকে বলে, এই সরল দোলক গতিটা কি সেটা একটু খেয়াল করি। সরল দোলকের গতি সিম্পলি আমরা একটা জিনিস চিন্তা করব, যে কোন একটি সুতোতে বেঁধে ঝুলা দিলে অ্যাকচুয়ালি এর যে কৌণিক বিস্তার, কৌণিক বিস্তার মানে কোণের দিক দিয়ে কতটুকু যাচ্ছে, কত ডিগ্রি, কৌণিক বিস্তার যদি খুবই অল্প হয়, অল্প মানে আমি আরেকটু পার্টিকুলার বলে দিচ্ছি, এটা কিন্তু অবজেক্টিভ একটা কোশ্চেন থাকে এমসিকিউ তে, সেটা হলো থিটার মানটা, এই যে থিটা থাকবে এখানে, এই থিটার মানটা থিটা ইজ লেস দ্যান 4 ডিগ্রি। প্লিজ এই নোটটা লিখে রাখো, যে এই যে এখানে কৌণিক দূরত্ব থাকে, এই কৌণিক দূরত্বের মানটা যে থিটা, এটা অবশ্যই 4 ডিগ্রি এর ভিতরে থাকতে হবে। 2 ডিগ্রি হতে পারে, 3 ডিগ্রি হতে পারে, 4 ডিগ্রি হতে পারে, আর 4 ডিগ্রি হবে না, 4 ডিগ্রির ভিতর থাকবে। এখন কোশ্চেন, যে 4 ডিগ্রি বাইরে চলে গেলে কি হবে? 4 ডিগ্রি বাইরে চলে গেলে এই সরল সন্ধিত স্পন্দন গতি যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য মেনে চলবে না। এখন দেখো, তাহলে আমরা এই যে আমাদের প্রত্যেক বাসা বাড়িতে দেখবে, কোনো কোনো বাসা বাড়িতে বা মসজিদে একটা পেন্ডুলাম থাকে, পেন্ডুলাম ঘড়ি ওয়ালে থাকে। এই পেন্ডুলাম গুলো থামে না কেন, সেটা একটা ব্যাপার। এবং কখন থামবে? যখন দেখবো যে ওই পেন্ডুলামটা তুমি 4 ডিগ্রির ভিতরে যখন কমপ্লিটলি দুলছে, তখন কিন্তু আর এগুলো থামবে না, তখন আদর্শ একটা সরল দোলক গতি হয়ে যাবে। ওকে, আমরা অনেক কিছু বললাম। এখন আমার মেইন কোশ্চেন ছিল সরল দোলকের গতি একটা সরল সন্ধিত স্পন্দন গতি, সেটা আমরা এখন ব্যাখ্যা করব। আমরা কিছু জিনিস একটু লিখে দেব, সেই জিনিসগুলো একটু তুলে নিবা, যদি বোর্ডে দেখতে অসুবিধা হয় আমাকে একটু বলবা। ওকে, তাহলে ফার্স্ট আমি যাচ্ছি হলো, আমি এইটা একটু মুছে দেই, কারণ এটা আচ্ছা থাক এখানে। সবাই কোশ্চেনটা তুলেছো? দেখো এইখানে যখন এই ববের কোনো ভর ছিল না, আমি ধরে নিলাম ববের ভর ছিল এম কিলোগ্রাম, তাহলে বব মানে যার যে বস্তুকে ঝুলা দেওয়া হয় সেই বস্তুকে বলা হয় বব। যখন আমি এই বিন্দুতে থাকবে, তখন বস্তুর যে ওজনটা, ওজনটা সরাসরি নিচের দিকে কাজ করবে, সেই ওজনটা লিখবো হলো mg, সরাসরি নিচের দিকে কাজ করবে, এর কোনো উপাংশ নাই, এই একটাই ভাগ থাকবে। যখন এই এ বিন্দু থেকে সাপোজ আমরা সি বিন্দুতে নিয়ে যাব, তখন এই পুরো ওজনটা দুইটা ভাগে ভাগ হবে, দুইটা ভাগে ভাগ হবে। কি কি ভাগে ভাগ হবে একটু খেয়াল করো। দুইটা ভাগে ভাগ হওয়ার পরে একটা ভাগ কাজ করবে হলো এই সুতোটাকে টান টান রাখবে, এই সুতোটাকে টান রাখার জন্য এইদিকে একটা বল কাজ করবে, বাইট সাইড স্ট্রেট, ওটাকে বলা হবে mg cos থিটা। একটু সবাই লেখা রাখো, আমি বলে দিচ্ছি mg cos থিটা, আমি বলে দিচ্ছি এখন লেখা যাচ্ছে না সুন্দর করে। তারপরেও যে যখন সরাসরি এই বরাবর একটা বল কাজ করবে, ডিরেক্টলি সুতরাংকে টান টান রাখার জন্য
সেই বলটাকে রাখবো হলো এম জি কস থিটা। এরপরে দেখো, এখন শুধু টান করে রাখলাম, বস্তুটা কি ওখানে থাকবে? অবশ্যই না। সেটা কি করবে? সেটা এদিকে চলে আসবে, সাম্য অবস্থা থেকে চলে আসবে। তাহলে যখন সেই সাম্য অবস্থা থেকে চলে আসবে, তখন আসার জন্য আরেকটা বল লাগবে। সেই বলটাকে যদি আমরা এইদিকে নিয়ে আসি, যে এই বলটা তার সামনে দিকে নিয়ে আসবে, সেটা করবো হলো এম জি সাইন থিটা। দেখো, তাহলে আমরা এই বিন্দুতে এসে টোটাল ওজনটাকে, ওজন মানে কিন্তু বল, টোটাল বলটাকে আমরা দুই ভাগে ভাগ করলাম। খুব সহজ ভাবে, সিম্পল ভাবে চিন্তা করো। তোমাদের বইতে অনেক বড় একটা এক্সপ্লেনেশন দেওয়া আছে এটার। আমি এত বড় এক্সপ্লেনেশন না হয় খুব শর্টকাট সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি। আমার কথাগুলো যদি মনোযোগ দিয়ে শোনো, আমার বিশ্বাস 90% জিনিস তোমার কনসেপ্ট হয়ে যাবে, পড়া হয়ে যাবে। আর জাস্ট বই সঙ্গে একবার রিডিং জাস্ট মিলে দেখলে পারে, আর করতে হবে না। খুব সিম্পল একটা মানে ইয়া। ওকে, তাহলে আমরা কি করলাম? আমরা যখন স্টেট সাম্য অবস্থায় থাকবে, ওর যে ওজনটা, সেই ওজনটা সরাসরি নিচের দিকে যাবে। যখন আমি সি বিন্দুতে বা বি বিন্দুতে যে কোনো এক সাইডে কোনো বিন্দুতে নিয়ে যাব, তখন সেই ওজনটা দুইটা উপাংশে ভাগ হবে। একটা হলো সুতার টান বরাবর যাবে, আর একটা হলো সুতার এই বলটাকে দোল দেওয়ার জন্য একটা বল কাজ করবে। ওকে, তাহলে আমরা দেখো, এই এম জি কস থিটা যখন যাবে, সুতার যে একটা টান থাকবে, এই সুতার টান দ্বারা এম জি কস থিটাটা কি হয়ে যাবে? ইগনোর হয়ে যাবে। এটাকে অমিট করবে, যে একটা আরেকটার দ্বারা এটাকে মানে ইয়া করে দিবে, নেগলেক্ট করে দিবে। তাহলে আমরা কি বলতে পারি? দেখো, যে টি আমরা লিখে দেব এখানে টি ইকুয়াল টু এম জি কস থিটা। এই কস টি ইকুয়াল টু কস টি মানে কি? টি হলো সুতার টান। প্লিজ খেয়াল রাখো, সুতার টান টি ইজ ইকুয়াল টু এম জি কস থিটা, মানে একটা আরেকটার সমান এবং বিপরীতমুখী। এবং আমি বলছি সমান এবং তার বিপরীতমুখীর জন্য এখানে মাইনাস সাইন দেওয়া হবে। ঠিক আছে? একটা একটা বল কি করবে? এখানে লেখো প্রশমিত করবে। জাস্ট এই কথা লেখা রাখো, প্রশমিত করে। প্রশমিত করে মানে কি? একটা বল এদিকে টানা হচ্ছে, ঠিক একই পরিমাণ বল উপর দিকে টানা হচ্ছে, তার মানে একটা আরেকটাকে একটু প্রশমিত করা হচ্ছে, ইগনোর করা হচ্ছে। ওকে, তাহলে মেইনলি বল এখানে আরেকটা প্রশ্ন ছিল, সেটা হলো এম জি সাইন থিটা। এই এম জি সাইন থিটাকে বলা হবে কার্যকরী বল, কোন সরল দোলকের কার্যকরী বল। তাহলে আমরা লিখতে পারি এখানে কার্যকরী বল। সবাই লেখো, আমি একটু বলে দিচ্ছি। কার্যকরী বল F is equal to mg sin theta। আমি লিখে রাখবো এখানে। দেখো, মেইনলি এই সরলদোলকের কার্যকরী বলটাই হচ্ছে আমার এখানে mg sin theta। এখন এই mg sin theta, প্লিজ একটু মনোযোগ দিয়ে সব খেয়াল করবা। এই থিটার মানটা কত ধরেছিলাম আমরা? থিটার মানটা কত ধরেছিলাম? 4 ডিগ্রি একটু কম। আমরা বলছি 4 ডিগ্রির ভিতরে। ভেরি গুড, 4 ডিগ্রি কম। এখন এই 4 ডিগ্রি যদি কম হয়, প্লিজ খেয়াল করো, দেখো sin 30 ডিগ্রি ভ্যালু কিন্তু 0.5, দ্যাট ইজ হাফ। sin 30 ডিগ্রি, sin যদি 20 ডিগ্রি নিয়ে আসো, আরো ভ্যালু কমে যাবে। sin এর আরো ভ্যালু নিয়ে আসো, আরো ভ্যালু কমতে থাকবে, কমতে কমতে কোন এক সময় sin এর ভ্যালু 0 হয়ে যাবে। এখন আমার কোশ্চেন হলো, এই থিটাটাকে যদি আমরা রেডিয়ানে কনভার্ট করি, থিটাটা তো আমরা জানি যে 90 এ করে আসছে। দেখো, থিটাকে আমরা যখন রেডিয়ানে কনভার্ট করব, এখন থিটাকে কিভাবে রেডিয়ানে কনভার্ট করব, এই জিনিসটা মাথায় রাখা হবে। কারণ আমরা খুব এই লেখার দরকার নেই, এটা আমি জাস্ট তোমার বুঝানো বলছি। আমরা হায়ার ম্যাথে 90 এ করে আসছিলাম, 180 ডিগ্রি মানে হচ্ছে একটা পাই, আর সেই পাইয়ের ভ্যালু ছিল 3.1416। এখন 1 ডিগ্রি ভ্যালু যদি হয়, তাহলে 3.1416 ডিভাইডেড বাই 180 ডিগ্রি। এখন বলছি যে 4 ডিগ্রি কম, তার মানে আমি যদি ধরো 3 ডিগ্রি ধরি, তাহলে কি হবে? 3 ইনটু 3 1.16 ডিভাইড বাই 180, এই ভ্যালুটা 0.0 সামথিং আসে। তার মানে খুব মানে একবারে জিরোর কাছাকাছি চলে যায়, টেন্স টু জিরো। টেন্স টু জিরো মানে জিরো কাছাকাছি। যখন জিরো কাছাকাছি চলে যাবে, তখন এই সাইন থিটাকে, এটা কিন্তু আমরা লিখবো না প্লিজ, এটা কিন্তু আমার ফিজিক্সের মধ্যে না, এটা জাস্ট তোমাদের বলছি অনলি ফর আন্ডারস্ট্যান্ডিং, তোমাদেরকে জাস্ট বোঝানোর জন্য জিনিসটা আমি বললাম। এটা কিন্তু ফিজিক্সের কোনো পার্ট না। মানে আমরা এই জায়গাটাই শুধু এইটুকুই দিচ্ছি যে সাইন থিটাকে আমরা থিটা বলবো, শুধু আমরা একটা লিখবো এখানে সাইন থিটা অ্যাপ্রক্সিমেটলি টু থিটা। কারণ থিটা এর
থিটা এর ক্ষুদ্র মানের জন্য। আমি একটু লিখে দিচ্ছি, দেখো এখানে লিখে দেবো সাইন থিটাকে আমরা যা থিটা লিখবো। কেন লিখবো? থিটার যে ক্ষুদ্র মান থাকে যে 4 ডিগ্রির নিচে, এর জন্য সাইন থিটাকে আমরা থিটা লিখবো। ওকে, আমরা এটা নিয়ে আসলাম। তাহলে এবার কি শুরু হলো না, এফ ইকুয়াল টু এম জি থিটা। আচ্ছা, আমরা আর একটা পাশাপাশি সুন্দর জিনিস করবো। এই থিটা মানে কি? দেখো এস ইকুয়াল টু আর থিটা, তোমার 9 10 পড়ে আসছো হায়ার ম্যাথে। এস ইজ ইকুয়াল টু আর থিটা পেয়েছো? তোমার মনে আছে? আমি জি স্যার, পড়ছি। মনে আছে? আমার মনে আছে স্যার, আমি পড়ছি। হ্যাঁ জি স্যার। চ্যাপ্টার 8 আমার এটুকু মনে আছে, আমার যতটুকু ধারণা। চ্যাপ্টার হায়ার ম্যাথে চ্যাপ্টার 8 এর প্রথম যে পার্টটা ছিল ত্রিকোণমিতির, ওইখানে দেখো লেখা ছিল এস ইকুয়াল টু আর থিটা, একটা রেডিয়ানের কোণ, একটা ধ্রুবক কোণ ছিল, একটা প্রমাণ ছিল। তারপরে এস ইকুয়াল টু আর থিটা, সেটা একটা প্রমাণ ছিল। আমরা ওই এস ইকুয়াল টু আর থিটা, ওইখান থেকে থিটাটাকে আমরা অমিট করে দেব। এখন থিটার আমি সুন্দর একটা ডেফিনেশন দেই, অত বড় জিনিস মাথার মধ্যে দেবো না। থিটা জাস্ট চিন্তা করবা, এই থিটার মানটা যখন বের করবো, থিটার মানে হচ্ছে এইখান থেকে এইটুক যতটুকু, এই এটাকে বলা হয় চাপ। এই চাপ বাই ব্যাসার্ধ, যে কোনো থিটার মানটা হচ্ছে একবার কনস্ট্যান্ট নিতে হবে। থিটা মানে হলো চাপ ডিভাইডেড বাই ব্যাসার্ধ। এন্ড কোশ্চেন স্যার, চাপটা কি? তুমি যখন সি বিন্দু থেকে বস্তুটাকে এ বিন্দুতে নিয়ে যাবা, এটাকে বলা হয় তার চাপ। তাহলে চাপটা হচ্ছে, আমি এখন এইভাবে লিখতে পারি, দেখো তো, ইকুয়াল টু এম জি, ধরো এ ছিল এখানে, তাহলে চাপটা কি ছিল? এ সি। আর ব্যাসার্ধ ছিল এটা, যদি আমি এস ধরি, তাহলে এই পুরোটাকে বলা হয় ব্যাসার্ধ। ব্যাসার্ধ মানে কি? একটা সরলদোলকের কার্যকরী যে দৈর্ঘ্য, সেই দৈর্ঘ্যটাকে আমরা ধরবো হলো এ এস। দেখো এই যে এখান থেকে এইটা হলো কার্যকরী দৈর্ঘ্য, আর এখান থেকে এটা হলো তার চাপ। এবার আমরা যদি আরেকটু ক্যালকুলেশন করি, তাহলে এম জি এসি, এটাকে আমরা ধরবো সাপোজ এই দূরত্ব, এটাকে বলা হয় সরণ। সেই সরণটাকে আমরা এক্স দ্বারা ডিফাইন করলাম। ওকে, আমরা সরণটাকে এক্স দ্বারা ডিফাইন করলাম। দিস ইজ দ্য এক্স ডিভাইডেড বাই এস। এস মানে হচ্ছে কোন সরলদোলকের কার্যকরী দৈর্ঘ্য, সেই কার্যকরী দৈর্ঘ্যকে আমরা এল দ্বারা ডিফাইন করব। ওকে, আমরা এল লিখলাম। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে আমরা একটু মাইনাস সাইন দিয়ে রাখি। কেন মাইনাস সাইন দেব সেটা আমি তোমাকে বলা হয়েছে, তারপর আমার একটু বলি কেন মাইনাস সাইনটা আমি এখানে দিচ্ছি। মাইনাস সাইনটা দিচ্ছি, দেখো এখান থেকে যে বস্তুর দিকে আসবে, যে বলে আসবে, সে বলটা কার উপর নির্ভর করবে? আমরা কিন্তু প্রথমেই বলে দিয়েছিলাম, এই বলটা পুরোটা নির্ভর করে হচ্ছে তার কিসের উপরে? সরণের উপরে। সরণ যদি বাড়াও, বলটা বাড়বে, বাট একটা বিপরীত মুখী। এই বিপরীত মুখীর জন্য আমরা এখানে মাইনাস সাইনটা দিয়েছিলাম। ওকে, এবার আমরা দেখো, আমরা এফ ইজ ইকুয়াল টু মাইনাস এম জি বাই এল, এটাকে ব্র্যাকেট দিব, আর এক্স টাকে আমি এখানে লিখে দিব। এখন কেন আমি সেটা লিখবো, এই জায়গাটা আমরা একটু ডিসক্রাইব করব। সবাই একটু পিক আপ করে এটা তুলেছো সবাই? জি স্যার। আচ্ছা, এবার আমরা একটু মনোযোগ সহকারে, জাস্ট আমি এখন সামারি, আমার মেইন পয়েন্টে চলে আসছি। এখন মেইন পয়েন্টে চলে আসছে, আমি এখন সামারি মানে বলে দেব। দেখো এমটা হচ্ছে ববের ভর, এটা কিন্তু কনস্ট্যান্ট, এর মান কিন্তু পরিবর্তন হবে না। আচ্ছা, জিটা হচ্ছে 9.8, এটাও কনস্ট্যান্ট মানে স্থির মান। এলটা হচ্ছে কোন সরলদোলকের কার্যকরী দৈর্ঘ্য, ওই ঝুলন বিন্দু থেকে ববের যে মধ্যবিন্দু পর্যন্ত এটা দৈর্ঘ্য। এই দৈর্ঘ্যটাও আমরা একটা নির্দিষ্ট পরিমাণ বেঁধে সুন্দর করে শক্ত করে বেঁধে, মানে ওটাও স্থির। তাহলে দেখো এম এর মান স্থির, জি এর মান স্থির, এল এর মান স্থির। তাহলে ব্র্যাকেটের ভিতরে যে তিনটা আমরা রাশি রেখেছি, তিনটা রাশি কিন্তু ধ্রুব সংখ্যা। যদি তিনটা রাশির ধ্রুব সংখ্যা হয়, তাহলে এই ধ্রুব সংখ্যা যখন আমি উঠাই দেব, তখন আমরা কি দিতে পারি? এখানে সমানুপাতের চিহ্ন দিতে পারি না? পারি? আমি ধ্রুব সংখ্যাগুলো কোথায় দেবো? যেমন আমরা যদি বলি যে স্যার এক্স প্রপোর্শনাল টু ওয়াই, তাহলে এক্স ইজ ইকুয়াল টু কে ওয়াই আমরা দেই না? কারণ আমরা জানি প্রপোর্শনাল সাইন উঠে দিলে পরে একটা ধ্রুব সংখ্যা লিখতে হয়। ঠিক আমরা উল্টাটা করতে পারি, যে আমি ধ্রুব সংখ্যা উঠাই দেব, ধ্রুব সংখ্যা উঠাই দিয়ে আমি একটা প্রপোর্শনাল সাইন দেব। ওকে, তাহলে কি হচ্ছে দেখো তো, এ প্রপোর্শনাল টু মাইনাস এক্স,
আমি এখানে লিখে দিতে পারি, এখানে ইচ্ছা করে নোট করে দিতে পারো ইজিটা টু ধ্রুবক, এই কথাটা জাস্ট লিখে রাখো যে এটা একটা ধ্রুবক যার জন্য আমি উঠাই দেবো। এখন তাহলে কি হচ্ছে দেখো তো, বল সমানুপাতিক মাইনাস সরণ। দেখো তো আজকে যখন প্রথমে আমরা শুরু করি যে সরল স্থলিত স্পন্দনের প্রধান বৈশিষ্ট্য কি ছিল, আমি বলেছিলাম ত্বরণ যখন সরণের সমানুপাতিক হবে, ত্বরণ মানে তো আমার এখানে এফ ইকুয়াল টু এম এ, বাট এখানে এমটা হচ্ছে বস্তুর ভর, তাহলে বল এবং ত্বরণ কিন্তু আমরা একই ভাবে ডিফাইন করব। তাহলে দেখো তো বল এবং সরণ একটা একটা সমানুপাতিক, বাট তারা মাইনাস সাইন। কেন মাইনাস সাইন? কারণ তারা বিপরীত মুখী। তাহলে কি হবে যে বল এবং ত্বরণ একটা আরেকটার সমানুপাতিক এবং বিপরীত মুখী। লাস্ট আমার কথা লিখে দাও, বোর্ড দেখা যায়? আমি একটু নিচে করে দিচ্ছি যাতে করে দেখতে পারি। সুতরাং বল সরণের সমানুপাতিক, সবাই লেখো, আমি একটু বলে দিচ্ছি শুরু করে, সমানুপাতিক এবং বিপরীতমুখী। বিপরীতমুখী তাহলে দেখো আমি একটু বলে দিই, বল সরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী। কখন এই সমানুপাতিক এবং বিপরীতমুখী হবে? যখন তখনই তাদেরকে আমরা বলতে পারি যে এগুলো একটা সরণ সমিত স্পন্দন গতি। তাহলে কি দেখো তো আমরা শুরু করছিলাম কই থেকে? এটি সরল দোলক থেকে। তাহলে একটা সরল দোলকের গতি আমরা ক্যালকুলেশন করার পর সবার শেষে নিয়ে আসলাম যে হ্যাঁ একটা সরল দোলকের গতি অ্যাকচুয়ালি একটা সরল সমিত স্পন্দন গতি। দেখো কারো বুঝতে কোথাও প্রবলেম আছে কিনা থাকলে আমাকে জিজ্ঞেস করো, আমি আবার তোমাকে বুঝিয়ে দিতে বাধ্য হবো। সুন্দর করে চিন্তা করো নিজের মতো করে যে হ্যাঁ জিজা পারবে এখন। স্যার থিটা ইজ ইকুয়াল টু এসি বাই এএস, এটা কিভাবে করছেন একটু আরেকবার দেখে দিন আবার বলো তো বাবা। স্যার যে এম জি থিটা ইজ ইকুয়াল টু এম জি এসি বাই এএস, এই লাইনটা একটু আরেকবার বুঝিয়ে দেন। এখানে এখানে না স্যার এর আগেরটা এটা এর আগেরটা স্যার। এটা জি স্যার একটু আচ্ছা দেখো আমি একটু করে প্রথমে এখানে যে দুইটা বল যে উপাংশ হলো এমজি cos থিটাটা বাদ, সুতরাং টানের জন্য এমজি cos থিটাকে আমরা বাদ দিয়ে দেব, থাকবে কি তাহলে এমজি sin থিটা। এই এমজি sin থিটা একটি সরলদোলকের মেইনলি বল হিসেবে কাজ করবে, এর জন্য এমজি sin থিটাকে বলা হয় অ্যাকচুয়ালি কার্যকরী বল। এখন এই কার্যকরী বল যদি আমরা একটা লিখতে পারি তাহলে আমরা দেখতে পারি দেখি এই কার্যকরী বলটা হলো এফ, তাহলে এফ ইকুয়াল টু এমজি sin থিটা। বললাম যে থিটার মানটা যেহেতু আমরা 4 ডিগ্রির ভিতরে, 4 ডিগ্রির ভিতরের মধ্যে মনে মনে চিন্তা স্যার আমার 3 ডিগ্রি, ওকে 3 ডিগ্রি নিলাম। 3 ডিগ্রিটিকে যদি তুমি যখন রেডিয়ানে কনভার্ট করো, রেডিয়ানে যখন রূপান্তর করো, রেডিয়ানে কনভার্ট করলে পরে ওর মানটা খুব আরো ক্ষুদ্র হয়ে যায়, মানে 0.0 সামথিং হয়। তার দেখো যখন এটা মানটা খুব ক্ষুদ্র হয় তখন সাইন থিটাকে পুরোপুরি আমরা থিটা ধরতে পারি। ওকে তাহলে সাইন থিটাকে আমরা থিটা তৈরি করলাম, তাহলে মাইনাস এমজি থিটা আসলো। থিটা মানে কি এখন আমরা হায়ার ম্যাথ থেকে উদ্ধার করলাম যে থিটা মানে হচ্ছে যে কোনো একটা চাপ ডিভাইডেড বাই ব্যাসার্ধ। এখন চাপ বাই ব্যাসার্ধ মানে কি? এই যে থিটা, ঠিক আছে খেয়াল করো এটা হলো থিটা। এই থিটা মানে হচ্ছে এই থিটা তৈরি করতে গিয়ে বস্তুটা এখান থেকে এই পর্যন্ত আসছিল, তার মানে এটাকে বলা হয় তার চাপ। আর ব্যাসার্ধ হলো এই যে ঝুলন বিন্দু ছিল, এই ঝুলন বিন্দু থেকে এই ববের মধ্যবিন্দু পর্যন্ত যে দূরত্ব, এই দূরত্বকে বলা হয় তার ব্যাসার্ধ। তাহলে চাপ ডিভাইড বাই ব্যাসার্ধ, এই চাপ মানে কি দেখো তো এ থেকে সি পর্যন্ত, তাহলে এটা হলো চাপ। এই যে আমি এখানে লিখবো, এখানে আমি একটু লিখে দিই এখানে ব্র্যাকেটে থিটা সমান সমান চাপ বাই ব্যাসার্ধ, যাতে করে তোমরা সেই 9 10 জিনিসটা মনে রাখতে পারো। দেখো থিটার সমান চাপ বাই ব্যাসার্ধ, চাপ হলো আমার এখানে এসি আর ব্যাসার্ধ ছিল এস থেকে এ পর্যন্ত, তাহলে এস এ, এই যে এএস। তাহলে এসি মানে কি? এই ক্ষেত্রে এটাকে বলা হবে আমাদের টোটাল সাম্য অবস্থা থেকে সর্বোচ্চ যত দূরত্ব যাবে সেই দূরত্বকে আমরা এক্স দ্বারা ডিফাইন করব। তাহলে আমরা এক্স, দেখো এক্স। আর ঝুলন বিন্দু থেকে ববের যে ভর বিন্দু পর্যন্ত, ভার বিন্দু বলা হয় এটাকে মধ্যবিন্দু পর্যন্ত,
এই টোটাল দূরত্বকে বলা হবে কার্যকরী দৈর্ঘ্য। এই কার্যকরী দৈর্ঘ্যকে আমরা এল দ্বারা নির্ণয় করব। তাহলে এটা হলো এল। তাহলে দেখো এক্স বাই এল, তার মানে কি চাপ ডিভাইডেড বাই ব্যাসার্ধ এক্স বাই এল, এই যে এক্স বাই এল। এবার আমরা এম জি এল এই তিনটাকে আমরা ব্র্যাকেটের মধ্যে রাখবো, এক্স টাকে আমি বাইরে রাখবো, কারণ এখানে আমার একমাত্র চলকটাই হলো এক্স। এক্সটা হচ্ছে আমার এখানে একমাত্র চলক, বাকিগুলো কিন্তু আমার চলক না, বাকিগুলো ধ্রুবমান। কিভাবে আসবে দেখো, এমটা হচ্ছে বস্তুর ভর, ওকে, যে কোনো যে ববটা ঝুলাই দেবো এটা তো পরিবর্তন করব না। একটা নির্দিষ্ট পরীক্ষা যখন করবো তখন অবশ্যই একটা নির্দিষ্ট আমরা বব নিয়ে নেব, তার মানে বস্তুর ভরটা স্থির। জি ভ্যালু যে জায়গাটাই তুমি পরীক্ষাটা করবা, সে ঢাকা হোক, রংপুর হোক, কুমিল্লা হোক বা যেখানে হোক, যে জায়গায় তুমি করবা ঠিক ওই জায়গাতে জি এর মান একটা নির্দিষ্ট মান থাকবে। এই জন্য জি এর মানটা স্থির, ওকে, জি এর মানটা স্থির। আমরা যে সুতা দিয়ে বেঁধে দেব ববটাকে, এই সুতার ঝুলন বিন্দু থেকে ববের ভর বিন্দু পর্যন্ত যে দূরত্ব, এই দৈর্ঘ্যটাও কিন্তু স্থির। তোমরা দেখো এম জি এল এই তিনটেকে ভ্যালু হলো স্থির, তিনটার ভ্যালুর কোনো পরিবর্তন করব না। তাহলে অ্যাকচুয়ালি এই যে বলটা, এই বলটা তাহলে কার উপর নির্ভর করবে? বলটা পুরোপুরি নির্ভর করবে তোমার উপরে, যে তুমি এই সাম্য অবস্থাকে যখন দোলনাটা দুলাবা, সাম্য অবস্থাতে তুমি এখান থেকে এতটুকু নিবা, নাকি এখান থেকে বেশি নিবা, নাকি এখানে অনেকটুকু নিবা। তার মানে এইটার উপর নির্ভর করছে যে তোমার বলটা কি পরিমাণ হবে। তার মানে বলটা নির্ভর করে কিন্তু অ্যাকচুয়ালি এখানে কারো বলে সাম্য অবস্থা থেকে যে দূরত্ব, সেই দূরত্বের উপর নির্ভর করবে। তার মানে আমরা দেখলাম এই দূরত্বের উপরে এক্স, তাহলে এটা যদি ধ্রুব সংখ্যা হয়, এই ধ্রুব সংখ্যা উঠায় দিয়ে আমরা একটা সমানুপাতিক চিহ্ন নিয়ে আসবো। এই সমানুপাতিক চিহ্ন আসার পরে নিয়ে আসতে আমরা মাইনাস এক্স থাকবে। তার মানে কি বল এবং সরণ এরা সমানুপাতিক, বাট এই যে মাইনাস সাইনটা দেওয়া আছে, এই মাইনাস সাইনটা কারণ হলো একটা আরেকটা বিপরীতমুখী। তাহলে যে সকল গতি, ওকে আমি এখন আসল জায়গায় আসি, যে সকল গতিগুলো যে বল এবং সরণের সমানুপাতিক বিপরীতমুখী, এই শর্তটা মেনে চলবে, এই শর্তটা মেনে চলবে, ওই গতিগুলোকে বলা হবে সরল স্থনিত স্পন্দন গতি। তাহলে তোমাদের যে একটা কোশ্চেন করেছিলাম শুরু থেকেই, যে একটা সরল দোলকের গতি, যে সরল স্থিতি স্পন্দন গতির ব্যাখ্যা করো। তার মানে আমরা দেখো শুরু করেছিলাম সরল দোলক নিয়ে, এই সরল দোলককে ক্যালকুলেশন করতে করতে আমরা এই সরল স্থিতি স্পন্দনের বৈশিষ্ট্যটা নিয়ে আসলাম। তার মানে কি আমরা সরল দোলকের গতি একটা সরল স্থিত স্পন্দন গতি, সেটা আমরা সুন্দরভাবে ব্যাখ্যা করলাম। এই ব্যাখ্যাটার মধ্যে ওকে আমরা একটা কোশ্চেন মাত্র পেয়েছি, আর কারো কোনো কোশ্চেন নাই? আর কারো কোনো কোশ্চেন নাই? সবাই পারবা এখন? এখানে যে স্যার আমরা যে কনস্ট্যান্টটা উঠালাম মানে হচ্ছে এমজি ডিভাইডেড বাই এল, তো এটার বদলে তো আমাদের একটা সমানুপাতিক ধ্রুবক ব্যবহার করার কথা ছিল, কিন্তু স্যার এখানে ব্যবহার হলো না কেন? আমি লিখে দিয়েছি দেখো, এই যে এম জি বাই এল একটা ধ্রুবক লিখে দিয়েছি আমি এখানে, তুলেছো অবি? দেখো জি স্যার। এই যে এম জি বাই এল আমি নোট করে দিয়েছি রাইট সাইডে, যেটা একটা ধ্রুবক সংখ্যা, এটা সমানুপাতিক ধ্রুবক। এই সমানুপাতিক ধ্রুবক আমি না লিখে এখানে বলে দিচ্ছি, হ্যাঁ সমানুপাতিক ধ্রুবক তুমি ধরো এখানে সাপোজ ইকুয়াল টু কে ধরলা, কে ধরলা, তারপরে হয়তো তুমি সমানুপাতিক চিহ্ন উঠে দিবা। আমি যদি কে না ধরে যদি ল্যাঙ্গুয়েজে যদি সাইড নোট করে দিচ্ছি যে এম জি এল এই সব তিনটাকে একটা তিনটাই হচ্ছে একটা ধ্রুবক সংখ্যা, দেখো তিনটা একটা ধ্রুবক সংখ্যা, সেক্ষেত্রে ধ্রুবক সংখ্যাটা উঠে দিয়ে আমরা সমানুপাতিক চিহ্ন দিতে পারবো। বুঝতে পেরেছো? জি স্যার, বুঝতে পারছি স্যার। ওকে, ইজ দেয়ার এনি মোর কোশ্চেন? আর কারো কোনো কোশ্চেন প্লিজ? স্যার অ্যাটেন্ডেন্সের লিংকটা স্যার, বুঝলে বাবা? স্যার অ্যাটেন্ডেন্সের লিংকটা স্যার দিতে হবে। ও অ্যাটেন্ডেন্সের লিংক, এই তো মারছো আমাকে। আচ্ছা তার একটা লিভ করো না প্লিজ, কেউ একটু থাকো, আমি অ্যাটেন্ডেন্সের ওটা দেখি, খুঁজে বের করি, কারণ অ্যাটেন্ডেন্স